পদত্যাগ করতে যাচ্ছেন উপদেষ্টা আসিফ, উপদেষ্টা নাহিদ এবং উপদেষ্টা মাহফুজ আলম। এমন একটি খবর গতকালকে খুব বেশি আলোড়ন তুলেছিল বাংলাদেশের গণমাধ্যম এবং রাজনৈতিক অঙ্গনে, এবং সেই খবরের কারণ হিসেবে বা পদত্যাগের কারণ হিসেবে বলা হচ্ছে যে ফেব্রুয়ারির মাঝামাঝিতে একটি নতুন রাজনৈতিক দলের ঘোষণা আসতে যাচ্ছে, যেটা নেতৃত্বে থাকবেন ছাত্ররা বা সমন্বয়কেরা, এবং সেটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ কিংবা জাতীয় নাগরিক কমিটি, তাদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সবাই মিলে একটি নতুন রাজনৈতিক দল তারা ঘোষণা দিতে যাচ্ছে। এবং সেই রাজনৈতিক দলের অন্যতম কাণ্ডারি হতে যাচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, উপদেষ্টা নাহিদ ইসলাম এবং উপদেষ্টা মাহফুজ আলম, এই তিনজন। তো তারা যেহেতু একটি আলাদা রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে, তো নৈতিকভাবে তারা আসলে অন্তর্বর্তীকালীন সরকারের অংশ থাকতে পারেন না। তো এরপর থেকেই সবার মনের মধ্যে একটি প্রশ্ন যে আসলে কি পদত্যাগ করবেন, কারণ পদত্যাগের সংস্কৃতি আসলে আমরা খুব একটা দেখি না আমাদের রাজনৈতিক অঙ্গনে। আমরা দেখি যে কেউ পদ পেলে সেই পদ আসলে তারা ছাড়তে চান না। আমরা দেখেছি পদ ছাড়তে এর আগে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আগে, মানে 2005-এর পরে 6-এর দিকে বিএনপি যখন ক্ষমতা ছাড়লো, তখন বিএনপি নেতৃত্বাধীন বিএনপি যেই একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করলো বা রাষ্ট্রপতি তখনকার সময় ইয়াজউদ্দিন আহমেদ যে তত্ত্বাবধায়ক সরকার গঠন করলেন, সেখান থেকে 4 জন উপদেষ্টা তারা পদত্যাগ করেছিলেন একযোগে সেই সময়। কারণ আওয়ামী লীগের প্রবল আপত্তি ছিল সেই তত্ত্বাবধায়ক সরকার প্রক্রিয়া নিয়ে, সেই তত্ত্বাবধায়ক সরকারে যারা রয়েছেন তাদেরকে নিয়ে, এবং 4 জন উপদেষ্টা একযোগে পদত্যাগ করেছিলেন। এবং পরবর্তীতে রাষ্ট্রপতি মোহাম্মদ ইয়াজউদ্দিন আহমেদ তিনি নিজেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়ে গেলেন, এবং সেটি 1/11 সরকার, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার, সেটা নিয়ে প্রচুর আলোচনা, প্রচুর সমালোচনা, অনেক কিছু রয়েছে। কিন্তু আমরা আসলে আমাদের রাজনৈতিক অঙ্গনে খুব বেশি আমরা পদত্যাগ করতে দেখি না, কেউ যখন কোনো একটা দায়িত্ব পান। তো আলোচনা শুরু হলো বা মানুষের মধ্যে বিষয় তৈরি হলো যে এরকম একটা দায়িত্ব থেকে বা মন্ত্রিত্ব, উপদেষ্টা তো মন্ত্রিত্ব, এরকম একটা দায়িত্ব থেকে তারা আসলে পদত্যাগ করবেন, এটা কি সম্ভব কিনা। আবার অনেকেই বলছেন হ্যাঁ, তারা পদত্যাগ করবেন কারণ তারা রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন। এবং সেই সংবাদের সূত্র ধরে উপদেষ্টা নাহিদ ইসলামকে প্রশ্ন করা হয় গতকালকে, এবং তিনি বলেছেন যে পদত্যাগের বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি, কোনো সিদ্ধান্ত তিনি নেন, এবং তিনি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও যে কোনো সিদ্ধান্ত নেননি পদত্যাগের বিষয়ে, সেই ব্যাপারটাও তিনি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার দায়িত্ব নিয়ে নাহিদ ইসলাম নিজেই বলেছেন। এবং তিনি একই সাথে সেই সংবাদ যে গণমাধ্যমটি প্রকাশ করেছে বা প্রচার করেছে তাদের সংবাদের সত্যতা নিয়ে এবং এই যে সূত্র নিয়ে বা উৎস নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন যেটা ডাহা মিথ্যা কথা অলমোস্ট, এবং আসলে এখনো পর্যন্ত পদত্যাগের কোনো ধরনের সিদ্ধান্ত বা চিন্তা ভাবনা এগুলো কোনো কিছু করা হয়নি। কিন্তু আমরা দেখেছি, এর আগেও বলতে শুনেছি কয়েকজনকে যে যদি কোনো রাজনৈতিক দল তারা গঠন করেন তাহলে তারা সরকার অংশ থেকে তারা বের হয়ে যাবেন, বের হয়ে গিয়ে তারপর তারা রাজনৈতিক দল গঠন করবেন। এখন যে গণমাধ্যমে খবরটি প্রচার করেছে তারা আসলে কতটুকু দায়িত্ব নিয়ে খবরটি প্রচার করেছে সেটা অনেক বড় প্রশ্ন, কারণ সেই গণমাধ্যমটির নাম আমি বলতে চাই না, আপনারা সবাই নিশ্চয়ই সেই খবরটির মধ্যে পড়েছেন এবং আপনারা জানেন সেই খবরটি। এখন তারা চাইলে একটি নতুন রাজনৈতিক দল গঠন করতে পারে, কারণ তাদের কাছে, তাদের দিকে এই মুহূর্তে মানুষের, সাধারণ মানুষ, ছাত্র জনতার অনেকের অনেক আগ্রহ রয়েছে। বিশেষ করে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে উপদেষ্টা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তারা দুজন খুব দৃঢ়চেতাভাবে ভূমিকা তারা রেখেছেন। এবং নাহিদ ইসলামের একটি ছবি, বিভৎস ছবি আপনারা নিশ্চয়ই দেখেছেন, তার পুরো শরীর জুড়ে আঘাতের চিহ্ন, এবং আন্দোলনের গতিকে, জুলাই আগস্ট আন্দোলনের গতিকে ত্বরান্বিত করতে বলা যায় উপদেষ্টা নাহিদ ইসলামের তখনকার সময় সেই আঘাতের চিহ্নটা অনেক বেশি ভূমিকা রেখেছিল স্ফুলিঙ্গ তৈরি করতে, মানুষের মধ্যে ক্ষোভের স্ফুলিঙ্গ। এবং আন্দোলনটা যেরকম ভাবে হয়েছিল আসলে প্রধানতম কেউ ছিল না, সবাই সমন্বয়ক, এবং তখনকার আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বা গোয়েন্দা বাহিনী হয়তো বা তাদেরকে কয়েকজনকে ধরছে, তাদের দিয়ে জোর করিয়ে কোনো একটা বক্তব্য আদায় করা হচ্ছে যে আন্দোলন থেমে গেছে, সরকার দাবি মেনে নিয়েছে। আমরা দেখলাম যে পরবর্তীতে অন্য সমন্বয়ক বলছেন যে এই সিদ্ধান্ত আমরা মানি না,
সিদ্ধান্ত আসলে অন্য সিদ্ধান্ত, যেই কর্মসূচি ছিল সেই কর্মসূচি চলবে। এই যে একটা অভূতপূর্ব একটা আন্দোলন ঘটে গিয়েছিল, সেটার ফলাফল ভালো কিংবা খারাপ আমি সেদিকে যাচ্ছি না, সেটা আপনাদের যার যার ব্যাখ্যা, যার যার নিজের মনস্তাত্ত্বিক ব্যাপার। কারণ আমি একটা জিনিস এতদিন ধরে ভিডিও করে আমি বুঝতে পেরেছি যে আসলে মানুষ সত্য খুব একটা শুনতে আগ্রহী নয়। মানুষের কাছে ওইটাই সত্য মনে হয় যেটা তার পক্ষে যায়, তার বিপক্ষের সত্যটা তার কাছে সত্য মনে হয় না বেশিরভাগ মানুষের ক্ষেত্রে। কারণ আমি কমেন্টস বক্সে এমন এমন কমেন্টস আমি পাই, আমি খুব অবাক হই। কারণ আমি কিন্তু নিজে কখনো কোনো পক্ষপাতমূলক কোনো ভিডিও আমি বানাই। এখন আমি একটা ব্যাখ্যা আমি দিয়েছিলাম এর আগে, যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আপনি যতই অপছন্দ করেন না কেন, করতেও পারেন, কিন্তু তিনি যে নোবেল পেয়েছেন এটা আপনি অস্বীকার করতে পারবেন না। বা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নোবেল প্রাপ্তি যে বাংলাদেশের জন্য একটা বড় ঘটনা, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এখন বর্তমানে বাংলাদেশ তিনি কিরকম ভাবে পরিচালনা করছেন সেটা নিয়ে আলোচনা হতে পারে, সেটা নিয়ে সমালোচনা হতে পারে, বা তিনি বাংলাদেশ পরিচালনায় তার ব্যর্থতা নিয়ে, সফলতা নিয়ে আপনি আলোচনা করতে পারেন, তার ব্যর্থতা নিয়ে আপনি দিনের পর দিন টকশো করতে পারেন। কিন্তু তিনি যে নোবেল পেয়েছেন, সেই নোবেল যে শান্তিতে নোবেল, এবং সেটা যে বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা আপনি অস্বীকার করতে পারবেন না। এখন যদি আমি এটা বলি, তখন অনেকে আমাকে বলবে আমি ইউনূসের দালাল। এটা ব্যাপারটা তা নয়, আমি সত্য বলছি। আবার একই রকম ভাবে যদি আমি শেখ হাসিনার ক্ষেত্রে আমি বলি যে আপনারা শেখ হাসিনার অনেক সমালোচনা করতে পারেন অনেক কিছু নিয়ে, তিনি নির্বাচন ব্যবস্থা কলুষিত করেছেন, বিরোধীদের উপরে, বিরোধী মতের উপরে তিনি ব্যাপক দমনপীড়ন চালিয়েছেন, জুলাই আগস্টের এই যে আন্দোলনটা তিনি ভালোভাবে ডিল করতে পারেননি, তার নেতৃত্ব তিনি ভালো করে দিতে পারেননি, অনেকগুলো মানুষের প্রাণ ঝরে গেছে, তার এই যে গণহত্যা, সেটার দায় অবশ্যই তার দিকে যাওয়া উচিত, কারণ তিনি তখন সরকার প্রধান ছিলেন। এই অভিযোগগুলোকে সত্য ধরলেও, এই অভিযোগগুলো ধরেন প্রমাণিত, ধরলাম এগুলো প্রমাণিত, তিনি অপরাধী শেখ হাসিনা, ধরেন দণ্ডিত, তারপরে শেখ হাসিনার যেই অবদানও তো কম নয়। পদ্মা সেতু, মেট্রো রেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, স্থল সীমান্ত চুক্তি, এক্সপ্রেসওয়ে, অনেক কিছু, মানে বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে শেখ হাসিনা অনেক বড় ভূমিকা পালন করেছে, এটাও আপনাকে মানতে হবে। এখন আমি যদি এটাও বলতে যাই, তখন আমি হয়ে যাব স্বৈরাচারের দোসর, দালাল, এবং তখন বলবে যে 16 বছর কই ছিলেন। তো এই কারণে বললাম যে আসলে আমরা মানুষরা, আমরা আসলে সত্য আমরা নিতে চাই না। আমাদের কাছে সত্য ততটুকু মনে হয় যে যেটা আমার পক্ষে যায়। আমি দেখেছি আমার একটা ভিডিও, যে ভিডিওটা আমি সচিবালয়ে অগ্নিকাণ্ডের ভিডিও আমি আপলোড করেছিলাম এই চ্যানেলটিতে। সেই ভিডিওতে আমি আওয়ামী লীগের তুমুল সমালোচনা করেছি। একই রকম ভাবে আমি বর্তমান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি যেরকম ভাবে আগুন লাগার পরপরই তিনি আওয়ামী লীগকে দায়ী করে তিনি স্ট্যাটাস দিলেন যে শেখ হাসিনার বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা দুর্নীতির প্রমাণ পাওয়া গিয়েছে, সেগুলো লোপাটের জন্য আসলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, কথিত সরকার করেছে এগুলো। আমি সেটা তীব্র সমালোচনা করেছি, এবং সে কারণেই আওয়ামী লীগ সেটা তাদের ফেসবুক পেজে আপলোড করেছে, তাদের অফিসিয়াল ফেসবুক পেজে। তো একই রকম ভাবে আমি যদি শেখ হাসিনার তুমুল সমালোচনা করে আমি ভিডিও করতাম, সেই সমালোচনা এমন নয় যে আমি উদ্দেশ্যমূলক সমালোচনা, তা নয়। কারণ শেখ হাসিনার সমালোচনার অনেক জায়গা রয়েছে, আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নই, আমিও ভুলের ঊর্ধ্বে নই, আপনিও ভুলের ঊর্ধ্বে নন, আমরা কেউই নই, আমাদের সবারই ভুল আছে, ত্রুটি আছে। তো আমাদের আসলে ভুল এবং ত্রুটি সবকিছু নিয়ে আমাদের কথা বলা উচিত, আলোচনা করা উচিত। এখন আমরা শেখ হাসিনাকে পুরোপুরি বাংলাদেশের ইতিহাস থেকে নাই করে দিব, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আমার পছন্দ না, আমি পুরো নাই করে দিব, বেগম খালেদা জিয়াকে আমার পছন্দ না, আমি পুরো নাই করে দিব, এগুলা ঠিক নয়। এগুলা মানুষকে আরো বেশি বিভক্ত করে, এবং বিভক্ত করলে কি হবে, জাতি ঐক্যবদ্ধ হতে পারবে না। ঐক্যবদ্ধ না হতে পারলে আমাদের এই যে পারস্পরিক খুনাখুনি, আওয়ামী লীগ বিএনপিকে মারবে, বিএনপি আওয়ামী লীগকে মারবে, বা এখন আবার নতুন করে সমন্বয় বা ছাত্র